আচ্ছা, এখন আমারে বলেন যে আপনারা যে ল্যাবগুলা করেছেন, এই ল্যাবগুলার মানে কি কি করেছেন একটা আমি আমি বলতেছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা একটু দেখেন। একটা হচ্ছে করছেন যে স্টাডি অন লেথ করেছেন, মিলিং মেশিনের উপর স্টাডি করেছেন, ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং প্রসেস দেখেছেন, কাস্টিং দেখেছেন, আর কি কিছু দেখেছেন বলেন এর বাইরে? জি না স্যার, এর বাইরে করা হয়নি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ল্যাব রিপোর্টের ব্যাপারে কি আমি কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলাম? হ্যাঁ, একটু একটুখানি রেসপন্স করেন, একটু রেসপন্স করেন, না হলে অনলাইনে রেসপন্স না করলে খুব প্রবলেম। এর সঙ্গে বলেন যে আমি ল্যাব রিপোর্ট কয়টা লিখতে হবে বা কিভাবে লিখতে হবে এই বিষয়ে কি কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলাম? আমার তো মনে হয় দিয়েছিলাম, আগের একটা অনলাইন ক্লাসে মনে হয় দিয়েছিলাম। একটু রেসপন্স করেন, এই লুৎফর কই? আপনারা কেউই যদি রেসপন্স না করেন তাহলে হবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ। অনেকদিন আগে করা হয়েছিল তো এই জন্য সঠিক মনে পড়তেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা আচ্ছা। নেই, আমি বলে দিচ্ছি। তো আপনারা একটা করবেন হচ্ছে স্টাডি অন লেথ অ্যান্ড লেথ অপারেশনস, এটার উপরে একটা ল্যাব রিপোর্ট করবেন। মিলিং, স্টাডি অন মিলিং মেশিন অ্যান্ড মিলিং অপারেশনস। ড্রিল মেশিনের এটা দরকার নেই, আপনারা দেখছেন এইটাই না, এর উপরে আসলে আপনার আলাদাভাবে রিপোর্ট লেখার দরকার নেই। ডিফারেন্ট ওয়েল্ডিং প্রসেসেস অ্যান্ড ওয়েল্ড জয়েন্টস। আমি জয়েন্টস করাইছিলাম যে টি জয়েন্ট, বাট জয়েন্ট, ল্যাব জয়েন্ট, এই জিনিসগুলো আমি তো করাই, কর্নার জয়েন্ট। স্যার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদেরকে দিয়েছিলেন স্টাডি অফ স্যান্ড কাস্টিং এন্ড ডাই কাস্টিং, স্টাডি অন ওয়েল্ডিং প্রসেস এন্ড ওয়েল্ড জয়েন্টস, স্টাডি অফ লেড মেশিন, স্টাডি অফ মিলিং মেশিন, ওয়ার্কশপ সেফটি প্র্যাকটিস আর হিট ট্রিটমেন্ট অফ মেটাল। তো এইগুলোর মধ্যে প্রথম তিনটা লিখে রাখতে বলেছিলেন। মানে আপনি আর 25 তারিখে আসবেন বলেছিলেন, তার আগেই লিখে রাখতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা কোন তিনটা বলেন তো? স্টাডি অন লেথ মেশিন এন্ড লেথ অপারেশনস। না স্যার, প্রথম তিনটা স্টাডি অফ স্যান্ড কাস্টিং এন্ড ডাই কাস্টিং, স্টাডি অফ ওয়েল্ডিং প্রসেস এন্ড ওয়েল্ড জয়েন্টস হ্যাঁ। এন্ড স্টাডি অফ লেদ মেশিন, এই তিনটা লিখতে বলেছিলেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তিনটা তাহলে তো আছে, এই তিনটা আমার এর মধ্যে আছেই। স্যান্ড কাস্টিং, জি ডাই স্যার, জি স্যার, কাস্টিং, এই দুইটা ছিল। আচ্ছা, তাহলে এইটার কথা আমি জি স্যার। বলছিলাম, এইটার কথা বলছিলাম, আরেকটা হচ্ছে আহ, এইটার কথা বলছিলাম। আচ্ছা, আর তিনটা লিখতে হবে, একটা হচ্ছে যে তুই, এটা 3 নাম্বার হবে, ওয়েট এক মিনিট, 4 নাম্বার। এবং সেখানে কি কি থাকবে, কন্টেন্ট কি কি হবে সেটাও আমি বলে দিয়েছিলাম, আমি যতদূর মনে পড়ে। জি স্যার, জি স্যার, জি স্যার। ওইটা যদি আপনার কাছে থাকে একটুখানি শেয়ার করে দিয়েন, আমার কাছে আছে কিনা দেখতে হবে, মনে হয় আমার কাছে নাই। আচ্ছা, এর সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে আচ্ছা। স্টাডি অন মিলিং মেশিন অ্যান্ড মিলিং অপারেশনস, মিলিং মেশিন দিয়ে আপনি কি ধরনের অপারেশনস করতে পারেন। আচ্ছা, আর জি স্যার। একটা হচ্ছে হিট ট্রিটমেন্ট অফ স্টিল, এইটা আমি করাবো আজকে। আচ্ছা। মোট স্যার 6টা দিয়েছিলেন।
তার মাঝে হ্যাঁ, একটা ছিল ওয়ার্কশপ সেফটি প্র্যাকটিস। হ্যাঁ, আরেকটা করতে হবে ওয়ার্কশপ সেফটি প্র্যাকটিস। তো এই তিনটা হচ্ছে আপনারা যেদিন মানে এই তিনটা তো আপনার লেখাই আছে, আর বাকি এই তিনটা হচ্ছে লিখবেন জি স্যার। যেদিন হচ্ছে আমি ভাইবা নিব সেই দিন। আপনাদের হচ্ছে পরীক্ষা শুরু হবে কবে থেকে? পরীক্ষা স্যার 24 তারিখ থেকে। আচ্ছা, পরীক্ষার পরেই নিব। পরীক্ষার পরে যখন হচ্ছে আমি শুরু করি তখন হচ্ছে আপনারা ওই যেদিন হচ্ছে ভাইবা নিব সেই দিনই জমা দিলে হবে, সব ছয়টাই একসাথে জমা দিয়েন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা স্যার। স্যার আমাদের আচ্ছা এখন পরীক্ষা শেষ হবে 13 তারিখ, মানে হচ্ছে 13ই জুলাই। 13ই জুলাই, হ্যাঁ তারপরেই নিব, তার একদিন বা 2 দিন পরে নিয়ে নিব, একবার দিয়ে আপনারা বাসায় যান। আচ্ছা স্যার। বাকি বাকি ল্যাবগুলোর কি ভাইবা শেষ? বাকি ল্যাব বলতে বাকি মনে হয় কেমিস্ট্রি আছে ল্যাব ভাইবা, আর ফিজিক্স তো হয়ে কেমিস্ট্রি গেছে, ত্রিপুরি বাদ আছে, ত্রিপুরি বাদ আর বাদ আছে। হচ্ছে ইংলিশ বাদ আছে। আচ্ছা, তাহলে সমস্যা নেই, ওই সময়ই তাহলে একবারে দিয়ে তারপর বাসায় যান। হয়তো বা 1-2 দিন মানে সময় লাগতে পারে আপনাদের এটা লিখতে। তারপর হচ্ছে জমা দিয়ে ভাইবা একদিনেই আপনার 20 জন যখন এক বেলার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা আমাকে একটু বলেন তো যে আবিদ ভাই আপনাদের মোটামুটি যা যা আমি শিখাইতে বলছিলাম সবকিছু শিখাইছে কিনা? লেদের জি স্যার। অপারেশন করছেন কিনা? মিলিং এর অ্যাটলিস্ট একটা দুইটা অপারেশন দেখছেন কিনা? আর হচ্ছে ইন্ডেক্সিংটা কি দেখছিলেন, ইন্ডেক্সিং কিভাবে কাজ করে, মানে গিয়ার কিভাবে কাটে? না আর স্যার, লেদ মেশিন করেছিলাম, বাট মিলিং মেশিনের কোনো অপারেশন করি নাই স্যার। আচ্ছা, মিলিং মেশিনের অপারেশনটা তাহলে পরে একদিন ড্রিল। অ্যাটলিস্ট দেখে নিয়ে, মানে হাতে হয়তো বা করতে পারেন আচ্ছা নাই, স্যার। কিন্তু দেখছিলেন কিনা? জি স্যার। না স্যার, মিলিং মেশিন একেবারেই চালু করাই হয় আচ্ছা। নাই। আচ্ছা, ড্রিলিং করাইছে? জি স্যার, ড্রিলিং করিয়েছে। ড্রিলিং করাইছে আর হচ্ছে আপনার এই ওয়েল্ডিং তো আমি থাকতেই করানো হয়েছিল। জি স্যার। জি আপনারা স্যার। হচ্ছে তাহলে শুধুমাত্র মিলিং মেশিনের অ্যাটলিস্ট গিয়ার কিভাবে কাটে এবং গিয়ারের ইন্ডেক্সিং কিভাবে করা হয়, ইন্ডেক্স প্লেটের কিভাবে হিসাবটা ক্যালকুলেশনটা কিভাবে করা হয়, এই জিনিসটা একটু দেখে নিয়েন পরে একদিন যে কোনো সময়। আপনারা মানে পরীক্ষার পরে যেও বা দেখা যাচ্ছে যে আপনার পরে মানে যখন আপনারা ফ্রি থাকেন, আপনার অলওয়েজ ওয়েলকাম ওয়ার্কশপে, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট এই জিনিসটা দেখার দরকার আর কি। তো দেখে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, তো আমি আজকের কন্টেন্টে চলে যাই। তো আজকে হচ্ছে আহ, আপনার প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আগের দিন আমরা যে আহ, পর্যন্ত গিয়েছিলাম, আমরা বলছিলাম যে আহ, প্রথমে হচ্ছে সিমিংটা দেখাইছিল, যে একটা সিমার কিভাবে কাজ করে। একটুখানি এই ভিডিওটার সঙ্গে নজর রাখেন। দেখেন যে দুইটা মেটাল পার্ট, মেটাল শিট, এই দুটোকে রোল করে আমি ধরে নেন যে এই উপরের নীল অংশটা হচ্ছে ঢাকনা, অর্থাৎ ক্যান। আপনারা যে পেপসি বা আহ, কি বলে স্পিড, এগুলো যে ক্যান গুলা খান, এই ক্যানের উপরের অংশের ঢাকনার অংশ হচ্ছে, ধরুন ক্যানটা যদি আমি মাঝখান থেকে ফাল করি অর্থাৎ কেটে দিই, তো লম্বালম্বি ভাবে কাটলে উপরেরটা হচ্ছে নীল অংশটা হচ্ছে ওর লিড ঢাকনা এবং তলার অংশটা হচ্ছে ওর বডি। তো এইটাকে যখন একটা সিমারের মধ্যে বসানো হয়, দেখেন যে সিমিং প্রসেসটা কিভাবে কাজ করে। প্রথম ফার্স্ট অপারেশনটা দেখেন, ফার্স্ট অপারেশনটা এইভাবে মুড়ে দেয়। সেকেন্ড অপারেশনে এই মোড়ানো অংশটুকুকে আবার একটু চেপে দেয়। তো এইটা একটা এয়ার টাইট সিল হয়ে যায় এবং নিয়ারলি আপনার হচ্ছে নিয়ারলি আপনার ইমপারমিসিবল, মানে ইমপারমিসিবল অফ এয়ার। তো এটা একটা খুব ভালো টেকনিক, যে আপনার ব্যারেল, আপনারা যে চালের ব্যারেল দেখেন বা তেলের ব্যারেল দেখেন, এগুলোও কিন্তু এইভাবেই তৈরি করা হয়। দেখেন ক্যানটা আরো একটা ওয়েতে সিল করা যায়, এটা হচ্ছে যে পাঁচ টাইপের। আর এইটা হচ্ছে দেখেন যে রোলিং টাইপের। দেখেন এই ক্যানের সিপিটা বসালো, বসানোর পরে যা সেটার একটা ঘুর দিল, ঘুর দিয়ে দুই পাশ থেকে চাপ দিয়ে দিল। এইটাও আরেকটা প্রসেস। যে কোনো ভাবেই সিলিং মানে হচ্ছে যে মুড়ে দেয়া। তো এই অপারেশনটা কারোর বুঝতে প্রবলেম আছে কিনা একটুখানি বলেন। জাস্ট অপারেশনটা কিভাবে করলো, এটা কিন্তু প্লাস্টিক বোতলের সাথেও করা সম্ভব। এই এই প্রসেসটা সবাই কি ক্লিয়ার?
তাহলে আমি সামনেরটাতে যাব। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ভাইস, আপনারা ভাইস তো অবশ্যই সবাই দেখেছেন, আরেকবার শুনে দেখান যে ভাইস কিভাবে কাজ করে। অর্থাৎ আপনারা যখন ড্রিল করেছিলেন, এই ড্রিল করার সময় আপনাদের একটা এইরকম সদৃশ্য একটা জিনিসের উপরে দেখবেন যে ওই যে বস্তুটার উপরে ড্রিল করেছিলেন সেই বস্তুটাকে ধরে রেখেছিলেন। এগুলো হচ্ছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, মানে হচ্ছে যেটা ওয়ার্ক পিসে হোল্ড করে, শক্ত পজিশনে ধরে রাখে। তো এই টাইপের ওয়ার্ক হোল্ডিং ডিভাইসের মধ্যে খুবই পপুলার একটা ডিভাইস হচ্ছে ভাইস। এটা স্ক্রু মেকানিজমের মাধ্যমে কাজ করে, যেটা আপনার স্ক্রু টাইট করলে আপনার হচ্ছে ওয়ার্ক পিসটারেও শক্তভাবে ধরে রাখে আর কি। এটা সবাই আপনারা কাঠ মিস্ত্রির দোকানে কম বেশি দেখেছেন। আহ, যেখানে গ্রিলের দোকান, ওখানে অর্থাৎ যেখানে হচ্ছে আপনার গ্রিল ঝালাই করে গ্রিল তৈরি করে, সেই দোকানগুলোতেও আপনারা যদি একটু লক্ষ্য রেখে থাকেন তাহলে দেখতে পাবেন। তো এটা খুবই সিম্পল মেকানিজম। মেকানিজমটা একটু আরেকবার দেখেন। পার্টস গুলো দেখাচ্ছে, দেখেন পার্টস গুলো কি কি পার্টস গুলো আছে। এই পার্টস গুলো দিয়ে একটা ভাইস তৈরি হয়। ভাইসটা মোটামুটি আশা করা যায় যে আপনারা সবাই যেহেতু দেখেছেন, এগুলো দেখা ডিভাইস, কারো কোনো প্রবলেম আছে বুঝতে যে ভাইস কিভাবে কাজ করে? জি না স্যার। ওকে, আচ্ছা, এখন আমি এখানে চলে যাব যে আপনার, আচ্ছা আমি যে জিমিনি ইউজ করলাম, খুব পাওয়ারফুল একটা টুল মনে হলো আমার কাছে। তো আমি এখান থেকেই দেখাচ্ছি। দেখ, লেদের কিন্তু বিভিন্ন টাইপ আছে। তো আমি লেদের খুব কমন কিছু টাইপ একটুখানি দেখে দেখে দেখাই দেই। একটা হচ্ছে একদম ম্যানুয়াল লেদ, যে লেদটা হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্কশপে আপনারা যে লেদটা ইউজ করেছেন, এটা ম্যানুয়াল লেদ, অর্থাৎ হচ্ছে আপনি হাতে কন্ট্রোল করেন। কোনো অটোমেশন, ওটা অবশ্য কিন্তু অটোমেটিকও করা যায়। ওগুলো হচ্ছে অনেকটা সেমি অটোমেটিক টাইপের লেদ। ওইটাকে অটো ফিডও দেওয়া যায়, অটো কাটিং স্টার্ট করা যায়। কিন্তু হচ্ছে আপনার বেসিক্যালি ওটা কিন্তু অপারেশনটা ম্যানুয়াল অপারেশন। আরেকটা আছে যে অটোমেটিক লেদ, যেটা হচ্ছে আপনার কম্পিউটারাইজড কন্ট্রোল না, কিন্তু আপনার এখানে সে অটোমেটিক লেদটা এখানে দেখানো হয়নি। তো অটোমেটিক লেদটা হচ্ছে যে আপনার মানে ম্যানুয়াল, মানে আপনার হচ্ছে মেকানিক্যাল কম্পোনেন্ট ইউজ করে অটোমেশন করা অনেকটা। অটোমেটিক আপনি এটা ফিড দিতে পারেন, একটা ফিড রেট সেট করে দিলে অটোমেটিক থ্রেড কাটিং করতে পারেন। এই এই মেকানিজম গুলো যে লেদে করা সম্ভব হয় সেগুলো হচ্ছে আমরা অটোমেটিক লেদ বলে থাকি। আর কম্পিউটারাইজড লেদ যেগুলো আছে, যেগুলো কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বলে আমরা জেনে থাকি, এই মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের হচ্ছে নিচতলা আছে, আপনারা যেদিন ভাইবা দিতে আসবেন, আশা করি আমি ওই যে যিনি হচ্ছে অপারেটর উনি ছিলেন না বেশ কিছুদিন, ট্রেনিং এ ছিলেন বলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুল, যেটা হচ্ছে যে আপনার হাতে কিছুই করা লাগবে না। আপনি একটা কম্পোনেন্টের ডিজাইন করবেন এবং সলিড একটা একটা মেটাল পিসে ওই মেশিনে লোড করে দিবেন। তো ওই ডিজাইন অনুযায়ী আপনার এটা কেটে আপনাকে দিয়ে দিবে, একদম প্রিসাইজ মেশিনিং। আচ্ছা, ফাংশনের উপর, এটা হচ্ছে কন্ট্রোলের উপর বেস করে আমরা সাধারণত তিন ধরনের ব্রডলি দুই ক্যাটাগরিতে ভাগ করি, একটা ম্যানুয়াল, একটা হচ্ছে কম্পিউটারাইজড কন্ট্রোল। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো জাস্ট আপনাদের জানার জন্য বলতেছি। মানে এগুলো এমন না যে হচ্ছে যে আপনার আহ, আমার যে ল্যাব কোর্সের সাথে খুব বেশি মানে দরকার ছিল এগুলো বলা, তারপরে এগুলো না বললে আসলে এই কোর্সটা অপূর্ণ থেকে যায়, এই জন্যই বলতেছি। তো ইঞ্জিন লেদ, এগুলো হচ্ছে যে আগের দিনে ইঞ্জিন দিয়ে চালানো হতো বলে ইঞ্জিন লেদ বলা হয়। এখন এটা মোটর দিয়ে চালানো হয়, কিন্তু অপারেটিং প্রিন্সিপাল সেমই আছে। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে যে টারেট লেদ। দেখেন, আমরা আপনারা যখন লেদে অপারেশন করেছেন, একটা টুল দিয়ে টার্নিং করেছেন, তারপর আরেকটা টুল দিয়ে ফেসিং করেছেন, কথার কথা।
বা পার্টিং করেছেন আরেকটা টুল দিয়ে। এখন এই টুল চেঞ্জ করার জন্য কিন্তু একটা হিউজ টাইম লেগে গেছে। তো এরকম যদি কোনো মেকানিজম থাকতো যে যেখানে হচ্ছে আপনার আহ মানে টুলটা ইজিলি চেঞ্জ করা যাইতো, তো অনেকটা টাইম বাঁচতো। তো এই পারপাস সাফ করার জন্যই টারেট লেদের উৎপত্তি। টারেট লেদের একটা ভিডিও দেখাই, আর একটু ক্লিয়ার হবেন। তো এই টারেট লেস হচ্ছে যে কুইক চেঞ্জ ওভার, কুইক টুল চেঞ্জিংটা এখানে সম্ভব হয়। দেখেন, এই যে এই একটা টুল দিয়েও একটা অপারেশন করলো। এই যে এবার ড্রিলিং করতেছে, ড্রিলিং এর পরে ওর ভিতরে থ্রেড কাটবে। তো ইন্টারনাল থ্রেড কাটার জন্য আমি আগের দিনই বলেছিলাম যে আমরা ট্যাব ইউজ করি। আচ্ছা, আজকেও দেখাবো, সমস্যা নেই। তো ইন্টারনাল থ্রেডও কেটে দিল। তো এইভাবে কুইক চেঞ্জ ওভার করা যায় টুলের। এটাই হচ্ছে টারেট লেদ। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অনেক জায়গায় আসতে পারে। বেঞ্চ লেদ, যে আপনার একটা বেঞ্চের উপর ছোট আকারের লেদ, যেটা খুব প্রিসাইজ, অর্থাৎ খুব অ্যাকুরেটলি আপনার অ্যাকুরেট ডাইমেনশনে অপারেশন গুলা করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে অটোমেটিক লেদ, আমি যেটা বলতেছিলাম, যে মেকানিক্যাল মেশিন, সরি, মেশিন কম্পোনেন্টের যে আপনার মেশিন টুলের যে মেকানিজম, এই মেকানিজম ইউজ করে যে অটোমেশনটা করা হয়, এইটাই হচ্ছে আপনার অটোমেটিক লেদ। যে অটোমেটিক টুল মুভমেন্ট করবে, অটোমেটিক অপারেশনটা হবে, কিন্তু সেটা কম্পিউটারাইজড কন্ট্রোল নয়। আচ্ছা, আর বিভিন্ন স্পেশাল পারপাস লেদ তো আছেই। তো এতটুকু জানলেই মোটামুটি হচ্ছে আপাতত। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আপনার আহ গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস দেখানো দরকার। সেটা হচ্ছে যে ডাই এবং ট্যাপ আপনারা তো দেখছেন। যদি কোনো সিলিন্ড্রিক্যাল পার্টের, অর্থাৎ পাইপ হতে পারে, সেটা সেটা কোনো সলিড সিলিন্ডার হতে পারে, কোনো স্ক্রুর বা কোনো বোল্টের এন্ড হতে পারে। তো এইটার এক্সটার্নাল সারফেসে যদি আমরা থ্রেড কাটতে চাই, থ্রেড অর্থ হচ্ছে প্যাচ কাটা। তো প্যাচ যদি কাটতে চাই, তো আমরা যে ডিভাইসটি ইউজ করি সেটা আমরা বলতেছি যে ডাই, যার ভিতরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মানে টিথ আছে, যে টিথ দিয়ে আপনারা এই ডাইটারে বসায় যদি আপনারা ঘুরান, এই যে এই প্রসেসে যদি ঘুরানো হয়, তাহলে এরকম এক্সটার্নাল থ্রেড তৈরি হয়, এক্সটার্নাল প্যাচ তৈরি হয়। ঠিক একই কাজ যদি আপনি ইন্টারনাল করতে চান, কোনো পাইপের ভিতরের অংশে, অর্থাৎ হলো কোনো সিলিন্ডারের ভিতরের অংশ যদি আপনি থ্রেড কাটতে চান, এই যে এটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো সেই ক্ষেত্রে আপনার ট্যাপ ইউজ করা হয়। এই পর্যন্ত এই এই দুইটা বিষয় সবাই ক্লিয়ার কিনা, একটুখানি আমার একটু রেসপন্স করে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমি একটু সামনে যাব। আমি কিছু লেদ অপারেশন দেখাবো। একটুখানি সময় দেবেন, আমি একটুখানি ওপেন করে নিই জিনিসটা। হ্যাঁ, দেখেন যে আমার স্ক্রিন আপনাদের কাছে ভিজিবল হচ্ছে কিনা। আশা করি এখন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওয়ার্ক পিস। দেখেন, মিলিং মেশিন আর লেদ মেশিনের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, লেদ মেশিনে রোটেটিং ওয়ার্ক পিসের উপর, অর্থাৎ যার উপরে যেটাকে আমি কেটে ছোট করব বা কাটবো, সেইটা ঘুরতে থাকবে। টুল হচ্ছে স্থির থাকবে। টুল হচ্ছে অর্থাৎ ঘূর্ণায়মান ওয়ার্কপিসের উপরে আপনার স্টেশনারি কাটিং টুলের মুভমেন্টের মাধ্যমে আমরা যে অপারেশন গুলো করে থাকি, এবং এই অপারেশন গুলো যে মেশিনে করে থাকি, সেটাকে আমরা লেদ মেশিন বলি। তো লেদের প্রিন্সিপাল হচ্ছে ঘূর্ণায়মান ওয়ার্কপিস, স্টেশনারি কাটিং টুল। এখানে ফেসিং করা যায়। ফেসিং মানে হচ্ছে এক পাশ থেকে একটা অংশরে কেটে ফেলে দিয়ে ওই পাশটাকে সমান করে। আচ্ছা, টার্নিং কি? টার্নিং হচ্ছে যে একটা টোটাল মানে সিলিন্ড্রিক্যাল শ্যাফটে আমি কেটে
তার ডায়ামিটার রিডিউস করব। টেপার টার্নিংটা হচ্ছে যে আপনারা বোতলের উপরের অংশে যেমন থাকে, যে একদম এই যে এই দ্বিতীয় নম্বর ছবিটা যদি দেখেন, যে এক মোটা অংশ থেকে আস্তে আস্তে চিকনের দিকে আসছে। তো এই এই ধরনের অপারেশনটা আমি বলা হয়েছে ট্যাপার টার্নিং। আচ্ছা, শ্যামফারিং মানে হচ্ছে যে ধরেন একটা এজ, অর্থাৎ হচ্ছে একটা আপনারা দেখে থাকবেন যে একদম কর্নারটা, যেমন টেবিলের কর্নারটা দেখবেন যে মিস্ত্রিরা একটুখানি ঘষে ওই জায়গাটা হচ্ছে একটুখানি ঢালু মতো করে দেয়। তো ওই ঢালু মতো করে দেওয়ার অংশ আহ, মানে উদ্দেশ্য থাকে হচ্ছে যাতে আপনার হাতটা কেটে না যায়, যাতে হচ্ছে ওই জায়গাটায় কোনো কাপড় না বেঁধে যায়। তো এই অপারেশনটা যদি আমরা লেদে পারফর্ম করি কোনো একটা সিন্ডিকেট অফিসের উপরে, তাহলে সেটা আমরা বলতেছি শ্যামফারিং। কাট অফ বা পার্টিং, একটা অংশটা আমি কেটে ছেটে ফেলাই দিই। আরেকটা হচ্ছে যে থ্রেডিং, থ্রেডিং তো আমি পড়াইছি। বোরিং হচ্ছে একটা ছিদ্র আছে, তো ওই ছিদ্রটারই আমরা আরেক আরেকটু বড় করব এবং ভিতরের অংশটা একটু ফিনিশ করব, অর্থাৎ হচ্ছে স্মুথ করব। এটাকে আমরা বলছি বোরিং। ড্রিলিং তো আপনারা শিখছেনই। আচ্ছা, এরপরে দাঁড়ান। আর এই ছাড়া হচ্ছে একটুখানি যদি আপনারা একটু সার্চ দেন যে এই মিল অপারেশন, অর্থাৎ ওয়েট, লেথ অপারেশনস বলে যদি সার্চ দেন আপনারা এই ধরনের অনেক অপারেশনসই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ অপারেশনের সঙ্গে দেখানোর প্রয়োজন মনে করতেছি, সেটা হচ্ছে নার্লিং। নার্লিং, এই যে এই অপারেশনটা দেখেন, যে আমরা কোনো জায়গায় ধরলে, যেখানে ধরার মতো জায়গা থাকে, দেখবেন যে ভালো গ্রিপিং এর জন্য এই যে দাগ কাটা থাকে, এই যে এই অংশটা খেয়াল করেন। এরকম অংশ আপনারা কেউ দেখছেন যে ধরতে খুব মজা লাগে? আপনারা যারা কেউ যদি স্লাইড কালি, সরি আপনার স্ক্রু গজ ইউজ করে থাকেন, দেখবেন যে স্ক্রু গজের উপরে এরকম দাগ কাজ কাটা আছে। কেউ কি লক্ষ্য করেছেন? জি স্যার। হ্যাঁ, তো এই অপারেশনটা বলা হয়েছে নার্লিং, KNURLING, নার্লিং। তো এই নার্লিং অপারেশন আপনার লেদে পারফর্ম করা হয়ে থাকে। আচ্ছা, এইখানে আপনারা মিলিং অপারেশন গুলো যদি আপনারা একটু খেয়াল করেন, তো এই যে এইটা দেখেন, এই ছবিটা দেখলে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হবেন। তো আসলে ডিফারেন্ট টাইপ অফ মিলিং আছে। মিলিং এর আসলে আমি একবারে অত ডিটেলসে যাব না, যতটুকু দরকার ততটুকুই দেখাবো। তো এটা দিয়ে আপনারা বুঝবেন না। আনফর্চুনেটলি ভালো কোনো ছবি পাচ্ছে না যেটা দিয়ে আপনার একটু দেখানো যায়। এটা ভালো, একটা আসতেছে না কেন? আচ্ছা, ডিফারেন্ট বিলিং অপারেশন গুলো আছে। আমি আরেকটা খুব ভালো টুল আছে, তো এটাতে ইউজ করতেই পারি। Wait.
তো আপনারা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করে দিব না, তো মিলিং অপারেশন গুলো একটু দেখেন। দেখলে কিছুটা বুঝবেন আশা করি। যে মিলিং এর মূল কিছু অপারেশন হচ্ছে স্লট কাটিং, গিয়ার কাটিং, তারপরে হচ্ছে আপনার আহ, আচ্ছা, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এখানে দেখার দরকার, একটা হচ্ছে ফেস মিলিং, তারপরে আচ্ছা দাঁড়ান, এক গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আপনার আপ মিলিং এবং ডাউন মিলিং, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখাই দিই, দেখেন, আপ মিলিং আর ডাউন মিলিং। আপ মিলিং হচ্ছে যে আপনার কাটারের, আচ্ছা মিলিং মেশিন আর লেদ মেশিনের পার্থক্য হচ্ছে যে মিলিং মেশিন হচ্ছে যে রোটেটিং কাটারের এগেনস্টে স্টেশনারি অর্ক পিসের উপরে যে অপারেশন হয়, এই প্রিন্সিপাল ফলো করে হচ্ছে আপনার মিলিং মেশিন কাজ করে। তো আপ মিলিং এর বিষয়টা হচ্ছে যে কাটারের রোটেশন যেদিকে আপনার ওয়ার্ক পিসের ডিরেকশন হচ্ছে তার উল্টা দিকে। আর ডাউন মিলিং হচ্ছে যে আপনার কাটার যেদিকে ঘুরতেছে এটা লক্ষ্য করেন, কাটার যেদিকে ঘুরতেছে আপনার ওয়ার্ক পিসও সেই দিকে মুভ করতেছে। তো এইটা হচ্ছে আপ মিলিং এবং ডাউন ডাউন মিলিং এর মূল পার্থক্য। আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না এখানে। আচ্ছা, আর যেটা দেখানোর দরকার ওয়েট দেখাচ্ছি। আচ্ছা, আপনার হচ্ছে ডিফারেন্ট টাইপের জয়েনিং তো আমি আপনাদেরকে দেখাইছি। তো দুইটা জয়েনিং প্রসেস দেখানো হয়নি, একটা হচ্ছে সোল্ডারিং, খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। আপনারা ইলেকট্রিশিয়ানদের দোকানে দেখবেন যে এই টাইপের একটা সোল্ডারিং রড থাকে, যে সোল্ডারিং রডটা দিয়ে তারা ইয়ে করে থাকে, কি বলে, ওয়েল্ডিং করে থাকে, এক ধরনের ওয়েল্ডিং করে থাকে। এই যে এই এক ধরনের কয়েল থাকে, যেটাকে আমরা রাং বলে চিনি খুব কমনলি। আপনারা দেখে থাকবেন যারা কোনো দোকানে যদি, মানে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি ঠিক করতে নিয়ে যেয়ে থাকেন, ফ্যান ট্যান, তারা দেখবেন যে এই টাইপের একটা যন্ত্র ইউজ করে, যেটা দিয়ে তারা হচ্ছে এক ধরনের কয়েল টাইপের, এই যে এই জিনিসটা দিয়ে এরকম দেয়, নিয়ে হচ্ছে এরকম লাগাই দেয়। এটা কি কেউ দেখছেন? এই প্রসেসে যে আপনার কম্পোনেন্ট ঠিক করতে কেউ দেখছেন? একটু রেসপন্স করে। কেউ দেখেন নাই? হ্যাঁ স্যার, জি দেখেছি দেখছি। স্যার, স্যার। দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো এটাতে বলা হয় সোল্ডারিং। আর সিমিলার টাইপের কাজ হচ্ছে, এটা হচ্ছে যে সার্কিট বোর্ড, বিশেষ করে পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ডে খুব বেশি ইউজ হয়। আর এটা হচ্ছে ব্রেজিং। ব্রেজিং হচ্ছে আপনার, মানে হার্ড কোনো মেটাল ইউজ করে, ধরেন আপনি জোড়া লাগাবেন একটা দশ দস্তার পাইপ, আরেকটা হচ্ছে আপনার কি বলে লোহার শিট, এই দুইটারে আপনি জোড়া লাগাবেন। তো এই ক্ষেত্রে আপনি মাঝখানে মানে বাইন্ডার হিসেবে দিয়ে দিলেন তামার তারে গলায়, ওইখানে আপনি দিয়ে দিলেন। তো এই থার্ড মেটাল দিয়ে যখন জয়েন্টটা করা হয়, তখন হচ্ছে এটা বলা হয় ব্রেজিং। তো ব্রেজিংটা কম্পারেটিভলি সোল্ডারিং থেকে একটু স্ট্রং বেশি। আর এর অ্যাপ্লিকেশনের খুব বেশি অ্যাপ্লিকেশন হয় হচ্ছে আপনারা রেফ্রিজারেটরের মধ্যে। রেফ্রিজারেটরের মধ্যে যে আপনার পাইপগুলো থাকে, ওই পাইপগুলা আপনার রেফ্রিজারেটরের গায়ে লাগানোর জন্য এটা খুব বেশি ইউজ করা হয়। বাইসাইকেলে যারা বাইসাইকেল চালান, দেখবেন যে একটা রডের সাথে আরেকটা রডের, এবং কারোর বাইসাইকেল খারাপ হয়ে গেলে, এই যে সাইকেলের দোকানে মিস্ত্রির কাছে গেলে দেখবেন যে এরকম একটা রড দিয়ে তারা এই বাইসাইকেলটা সারাই করে দেয়। যারা ছোটবেলায় বাইসাইকেল চালাইছেন তারা আশা করি যে এই জিনিসটার সাথে কম বেশি পরিচিত। তো এই দুই টাইপের জয়েনিং পড়ানো হয়নি, তো এই দুই টাইপের জয়েনিং পড়া, আর জয়েনিং প্রসেসে আমি আর ডিপ যাচ্ছি না, কারণ জয়েনিং প্রসেসে বহু প্রসেস আছে। আর শুধু কয়েকটা জিনিস একটু মনে রাখেন, যে একটা হচ্ছে পার্মানেন্ট, মানে জয়েনিং তিন প্রকার, একটা পার্মানেন্ট জয়েন, একটা সেমি পার্মানেন্ট জয়েন, আর একটা হচ্ছে টেম্পোরারি জয়েন্ট। টেম্পোরারি জয়েন্ট কি, যে স্ক্রু দিয়ে বা বোল্ট নাট বোল্ট দিয়ে যে জয়েন্টটা করা হয়, এটা হচ্ছে যে টেম্পোরারি জয়েন্ট। পার্মানেন্ট জয়েন্ট, সেমি পার্মানেন্ট জয়েন্টটা হচ্ছে আপনার কি বলে হচ্ছে রিভিট, যেমন যে পার্ট গুলো আলাদা করলে ইউজেবল, মানে ওই পার্টের ওই অংশটা নষ্ট হয় বাট মোস্টলি ইউজেবল থাকে। আর পার্মানেন্ট জয়েন্ট হচ্ছে যে, যেমন ওয়েল্ডিং, এটা হচ্ছে যে পার্ট গুলোকে যদি আপনি ছাড়াই ফেলেন, তাহলে হচ্ছে সেগুলো আর রিইউজেবল থাকে না। আচ্ছা, আমার তো টাইম প্রায় শেষ, আমি কি স্টপ করে আরেকবার একটু অন করবো? আর ধরেন 10 মিনিট মতো লাগবে ম্যাক্সিমাম, 10 থেকে 15 মিনিট, মানে আপনারা যদি টাইম দিতে চান।
তো আমি একটু রিডাউন্স করবো একটা মিটিং। হ্যাঁ স্যার। তাহলে আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে আমি রিডাউন্স করতেছি। অথবা সবচেয়ে ভালো হয় আপনারা কি কেউ একটা মিটিং হোস্ট হোস্ট করে আমার একটু দিতে পারবেন, কারণ আমি আমি যদি এখনই আবার ইয়ে করতে যাই তাহলে আমার 5 মিনিট বা 10 মিনিট হচ্ছে ওরা মানে ওয়েট করতে বলবে। তো আপনার মধ্যে কেউ কি একটা জুমের মানে মিটিং হোস্ট করে একটুখানি এই যে সিআর এ পাঠাইতে পারবেন, বা সিআর যদি একটুখানি করেন কষ্ট করে। স্যার, আমার এখানে নেটের অবস্থা খুবই বাজে স্যার। মানে যার নেট ভালো আছে সে কি একটু পারবেন, তাহলে হচ্ছে আমার জন্য ইজি হতো, কারণ তা নাহলে 10 মিনিট ওয়েট করা